হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা কর্মপুস্তক বইয়ের পাঠ নং 15 অর্থনীতি এর খণ্ডসমূহ এবং বিনিময়ের মাধ্যম এই পাঠটির আমি অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন করে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টির আমি অনুশীলনী প্লাস এক্সট্রা কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিও তোমরা দেখতে থাকো। প্রথম অনুশীলনী 1 নম্বর দেওয়া হলো যে 1 নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। হলো তারাপুর গ্রামের মানুষেরা কিভাবে জীবিকা নির্বাহ করে। তাহলে আনসারে বলবে যে কৃষি কর্ম, মাছ ধরা, পশুপালন, ব্যবসা ইত্যাদি বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করে। নম্বর কোশ্চেন হলো তোমার গ্রাম বা শহরে সবচেয়ে বেশি প্রচলিত অর্থনৈতিক কাজকর্মের উদাহরণ দাও। তাহলে বলবে আমার শহরের নাম শ্রীভূমি, এখানে সবচেয়ে বেশি প্রচলিত অর্থনৈতিক কাজকর্ম হলো ব্যবসা। কোশ্চেন নাম্বার নম্বর দেখে নাও যে তুমি এবং তোমার পরিবারের সদস্যরা যে অর্থনৈতিক কাজকর্মে জড়িত তার অন্তত 3টির নাম লেখো। তাহলে তোমার পরিবারের কে কী কাজ করে 3টা কাজকর্মের নাম লিখবে, তো সেটা তোমরা নিজেই করে নেবে। কোশ্চেন নাম্বার 2 হলো যে অর্থনৈতিক কার্য এবং অর্থনৈতিক কার্যের মধ্যে পার্থক্য কি, প্রতিটি কার্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে আনসারে লিখবে যে অর্থনৈতিক কার্য অর্থনৈতিক লাভের জন্য করা হয়, আর অর্থনৈতিক কার্য অর্থনৈতিক লাভের কোনো উদ্দেশ্য ছাড়াই করা হয়। একজন কারখানা শ্রমিক তার শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে। শ্রমিকের এই কাজটি অর্থনৈতিক কাজের উদাহরণ। আবার অর্থ উপার্জন ছাড়াও মানুষ রুচির জন্য তার সঙ্গে নতুন কিছু শেখার জন্য কাজকর্ম করে, যেমন পরিবারের সদস্যদের জন্য গৃহকর্তীর খাদ্য প্রস্তুত করা, সন্তানের প্রতি পিতামাতার যত্ন ইত্যাদি। এসব কাজ অর্থনৈতিক কাজের উদাহরণ। তাহলে এখানে অর্থনৈতিক কার্য দিয়ে বলা হয়ে গেছে, তারপর অর্থনৈতিক কার্য দিয়ে পার্থক্য দেওয়া হয়ে গেছে। তাহলে তোমরা এটা পড়ে নেবে। তারপর নেক্সট 3 নম্বর হলো যে তোমাদের নিজেদের এলাকায় প্রচলিত অর্থনৈতিক কার্যকলাপের একটি উদাহরণ দাও। সেই কার্যকে কেন অর্থনৈতিক কার্য হিসাবে বিবেচনা করা হয়েছে, সমাজের কল্যাণের জন্য সেই কার্য কি অবদান যোগায় তা লেখো। এটা তোমরা নিজেই করে নেবে। তারপর অনুশীলনী 2 দেখে নাও। 1 নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। অর্থনীতির প্রধান খণ্ডগুলি কি কি। তাহলে তুমি আনসারে বলবে যে অর্থনীতির প্রধান খণ্ডগুলি হলো প্রাথমিক খণ্ড বা কৃষি খণ্ড, নম্বর হলো দ্বিতীয় খণ্ড বা গৌণ খণ্ড, হলো তৃতীয় খণ্ড বা পরিষেবা খণ্ড। তারপর নম্বর কোয়েশ্চেন হলো যে প্রাথমিক খণ্ডকে কি খণ্ড বলা হয়। আনসার বলবে যে প্রাথমিক খণ্ডকে কৃষি খণ্ড বলা হয়। কৃষিজাত সামগ্রী বা তার আনুষঙ্গিক সামগ্রী যেমন দুগ্ধজাত সামগ্রী, মৎস্য উৎপাদন, বনজ সম্পদ ইত্যাদি এই খণ্ডের অন্তর্গত। তারপর নম্বর হলো অর্থনীতির তৃতীয় খণ্ডটি কি। আনসারে বলবে অর্থনীতির তৃতীয় খণ্ডটি হলো পরিষেবা খণ্ড। দ্বিতীয় খণ্ড অর্থাৎ উদ্যোগ খণ্ডের বিকাশের সঙ্গে সঙ্গে তৃতীয় খণ্ডের পরিসর বৃদ্ধি পেয়েছে। কোশ্চেন নাম্বার হলো যে বিনিময় প্রথা বা বিনিময় অর্থনীতি কি। আনসারে বলবে বস্তুর সঙ্গে বস্তুর প্রত্যেক বিনিময়কে বিনিময় অর্থনীতি বা বিনিময় প্রথা বলে। তারপর নম্বর কোশ্চেন হলো যে বর্তমানে বিনিময়ের মাধ্যম কি। আনসার বলবে মুদ্রা, বিশেষ করে কাগজি মুদ্রা। কোশ্চেন নাম্বার 2 হলো যে মুদ্রার আবিষ্কার কিভাবে পণ্য সামগ্রীর বিনিময় পরিবর্তন এনেছে তা ব্যাখ্যা করো। তাহলে আনসারে লিখবে মুদ্রার আবিষ্কার পণ্য সামগ্রীর বিনিময়ে বিরাট পরিবর্তন এনেছে। মুদ্রা বিনিময়ের সর্বজন গ্রাহ্য মাধ্যম হিসেবে স্বীকৃতি হয়েছে। মূল্যের মাপকাঠি
নির্ধারণে মুদ্রা ভূমিকা স্বীকৃতি। মুদ্রা বহনযোগ্য। মুদ্রা এক স্থান থেকে অন্য স্থানে বহন করার সুবিধাজনক, কিন্তু পণ্য এক স্থান থেকে অন্য স্থানে বহন করা অসুবিধাজনক। তাছাড়া মুদ্রা সঞ্চয়ের মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পণ্য সামগ্রী দীর্ঘদিন সঞ্চয় করে রাখা সম্ভব নয়, কিন্তু মুদ্রা সঞ্চয় করে রাখা সহজ। নেক্সট 3 নম্বর কোশ্চেন হলো যে প্রাথমিক গৌণ ও পরিষেবা খণ্ডের পারস্পরিক নির্ভরশীলতা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে তুমি আনসারে বলবে যে অর্থনীতির 3টি খণ্ড, প্রাথমিক গৌণ ও পরিষেবা একটি অপরটির উপর নির্ভরশীল। প্রকৃতি থেকে আহরিত কাঁচামালকে চূড়ান্ত সামগ্রীতে রূপান্তরিত করে সেগুলো ব্যবহারযোগ্য করে তুলতে অর্থনীতির 3টি খণ্ডে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক খণ্ডে উৎপাদিত দ্রব্যগুলো দ্বিতীয় খণ্ড অর্থাৎ উদ্যোগ খণ্ডের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তৃতীয় খণ্ড এই কাঁচামালকে চূড়ান্ত দ্রব্য রূপান্তরিত করে। তৃতীয় খণ্ড এই সামগ্রীগুলোকে বাজারজাত করে। উদাহরণ, কৃষিভূমিতে উৎপাদিত ধান করে চালে রূপান্তরিত করা হয়। এই চাল থেকে পিঠা, লাডু, ভাজা চাউলের গুঁড়ো ইত্যাদি বিভিন্ন পরম্পরাগত খাদ্য তৈরি করা হয়। এই খাদ্য সামগ্রীগুলো স্থানীয়, আঞ্চলিক ও রাষ্ট্রীয় পর্যায়ের বাজারে ব্যবসায়ীরা বিক্রি করে। বাজারে দোকানগুলো বিক্রির ব্যবস্থা করা হয়। গ্রাহকেরা ইন্টারনেট পরিষেবার সাহায্যে অনলাইন বাজারের মাধ্যমে ঘরে বসে এই খাদ্যগুলো কিনতে পারে। অপরে উদাহরণটিতে কৃষিভূমিতে উৎপাদিত ধান হল প্রাথমিক খণ্ডের অন্তর্গত। কলের ধান ভেঙে চাল থেকে উৎপাদিত চালের গুঁড়ো, পিঠা, লাডু ইত্যাদি হল দ্বিতীয় খণ্ডের অন্তর্গত। পরিবহন ও যোগাযোগ সেবা ব্যবহার করে বাজারের বিপণিতে এই খাদ্য সামগ্রী বিক্রি করার কার্য হল তৃতীয় খণ্ডের অন্তর্ভুক্ত। একইভাবে এই পিঠা লাডুগুলো ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহৃত ইন্টারনেট পরিষেবা হলো তৃতীয় খণ্ডের অন্তর্গত। তাহলে দেখতে পাচ্ছি এখানে ধারণা চিত্র দেওয়া আছে। অর্থনীতির খণ্ডবিভক্তি বিভাজন, তারপর হলো প্রাথমিক খণ্ড বা কৃষি খণ্ড, দ্বিতীয় খণ্ড বা গৌণ খণ্ড, তৃতীয় খণ্ড বা পরিষেবা খণ্ড বা সেবা খণ্ড, যেটাকে 3টি ভাগে বিভাজিত করা হয়েছে। তারপর একটি হলো সামগ্রী আদান প্রদানের পদ্ধতি হলো বিনিময় প্রথা আর মুদ্রার ভূমিকা। এটা তোমরা টেবিলটি ভালোটিকে লক্ষ্য করবে। তারপর আমি এই পাঠের অতিরিক্ত প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম কোশ্চেন হলো 1 নম্বর, যে অসমে গ্রামাঞ্চলের প্রধান ভিত্তি কি? তাহলে আনসারে বলবে কৃষি। নাম্বার 2 হলো অর্থনীতির প্রধান খণ্ড হয়ে যাবে 3টি। তারপর নেক্সট হলো যে 4 নম্বর, নিচের কোন কার্যটি অনা অর্থনৈতিক কার্য? তাহলে আনসারে বলবে পরিবারের সদস্যদের জন্য গৃহকর্তীর খাদ্যের প্রস্তুত করা। তারপর নাম্বার 5 হলো যে নিচের কোনটি প্রাথমিক খণ্ডের অন্তর্গত? আনসার বলবে কৃষিকার্য প্রাথমিক খণ্ডের অন্তর্গত। 6 নম্বর কোশ্চেন হলো যে নিচের কোনটি অর্থনৈতিক দ্বিতীয় খণ্ডের অন্তর্গত? আনসারে বলবে গাড়ি নির্মাণ উদ্যোগ দ্বিতীয় খণ্ডের অন্তর্গত হয়ে যাবে। 7 নম্বর হলো নিচের কোন বিষয়টি তৃতীয় খণ্ড অর্থাৎ পরিষেবা খণ্ডের অন্তর্গত? আনসারে বলবে শিক্ষা প্রধান, চিকিৎসা প্রধান, অনলাইন মাধ্যমের দ্বারা সমগ্র সামগ্রী ক্রয় ও উপরের সব কয়টি হলো তৃতীয় খণ্ড বা পরিষেবা খণ্ডের অন্তর্গত। সড়ক পরিবহন, রেল পরিবহন, যোগাযোগ মাধ্যম অর্থনীতির কোন খণ্ডের অন্তর্গত? আনসারে বলবে তৃতীয় খণ্ডের অন্তর্গত। তারপর আরও কিছু
কোশ্চেন আনসার দেখে না, সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে যে অর্থনীতির প্রধান 3টি খণ্ড তো জানা হয়ে গেছে, যে প্রাথমিক খণ্ড, তৃতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড। নাম্বার 2 কোশ্চেনকে অর্থনৈতিক কার্যের 2টি উদাহরণ হলো বলবে তুমি। কৃষিকার্য একজন শ্রমিকের শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করা। 2 নম্বর হলো একজন কৃষকের তার উৎপাদিত ধান বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা। নাম্বার 3 হলো যে অনা অর্থনৈতিক ক্রিয়াকলাপের 2টি উদাহরণ, তাহলে বলবে 1 নম্বর দিয়ে সন্তানের প্রতি পিতামাতার যত্ন, পরিবারের সদস্যদের জন্য গৃহ কর্তৃর খাদ্য প্রস্তুত করা। নাম্বার 4 নম্বর হলো যে প্রাথমিক খণ্ডের অন্তর্গত 3টি বৃত্তির নাম লেখো, তাহলে বলবে কৃষিকার্য, মীন পালন, পশুপালন। নাম্বার 5 হলো যে দ্বিতীয় খণ্ডের অন্তর্গত 2টি শিল্পের নাম উল্লেখ করো, আনসারে বলবে আসবাবপত্র প্রস্তুতকরণ কারখানা, গাড়ি নির্মাণ উদ্যোগ। পণ মুদ্রা কি, আনসারে বলবে প্রথম অবস্থায় মানুষ কোনো বিশেষ দ্রব্য যেমন পশুর চামড়া, শস্য, লবণ, কড়ি ইত্যাদি ব্যবহার করে অন্যান্য দ্রব্য সংগ্রহ করত, একে পণ্য মুদ্রা বলা হয়। বিনিময় প্রথার 2টি অসুবিধা উল্লেখ করো, আনসারে বলবে পরম্পরা সংহতিহীনতার অভাব এবং বিভাজনের অসুবিধা। 8 নম্বর কোশ্চেন হলো যে মুদ্রার 3টি কার্য লিখো, আনসারে বলবে মুদ্রার কার্য 3টি হলো যে 1 নম্বর বিনিময়ের মাধ্যম হিসাবে কার্য সম্পাদন করে, মূল্যের মাপকাঠি হিসেবে কার্য, মূল্যের ভাণ্ডার হিসাবে কার্য। তারপর লাস্ট আরেকটি কোশ্চেন হলো যে বিনিময় প্রথার অসুবিধাগুলি উল্লেখ করো, আনসারে বলবে অভাবের পারম্পরিক সংহতি না থাকলে বিনিময় প্রথা কার্যকারী হয় না। ক্রেতা এবং বিক্রেতার উভয়ের অভাবে সংহতি না থাকলে বিনিময় প্রথা কার্যকারী হয় না। কিছু কিছু সামগ্রী আছে যেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না, এক্ষেত্রে একটি সামগ্রীর সঙ্গে অন্য আরেকটি সামগ্রী বিনিময় লাভজনক নাও হতে পারে। সামগ্রী বিভাজনের অসুবিধা থাকার জন্য বিনিময় কার্যকর করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতে নিরাপত্তা লেনদেনের জন্য মানুষ সঞ্চয় করতে চায়, কিন্তু পণ্য সামগ্রী বেশি দিন সঞ্চয় করে রাখা যায় না। সঞ্চয়ের অসুবিধা পণ্য বিনিময় প্রথার একটি প্রধান সমস্যা। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। তাহলে